জামাত ইসলামের ব্যাপারে তো একটা নিয়ন্ত্রণমূলক মেজর ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের। এর সাথে আরো অনেকগুলো ইসলামী দলও তো এখন বেশ না, তারা আগেও তৎপর ছিল। তারা তো যাদের উপরে কোনো নিষিদ্ধ কিংবা কোয়াজাই নিষিদ্ধ, মানে অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা না করলেও নিষিদ্ধ দল হিসেবে তাদেরকে বিবেচনা করা হচ্ছে, এরকম ব্যাপারটা জামাত ইসলামের ক্ষেত্রে ছিল। কিন্তু তাদের মিটিং মিছিল করতে অনেক ক্ষেত্রে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। আবার অনেক ক্ষেত্রে অনুমতি নিয়ে তারা করেছে। এমনকি 28 তারিখে বলবো যে জামাত ইসলামী সমাবেশ করতে পেরেছিল, কিন্তু বিএনপি সমাবেশ করে দেওয়া হয়েছে। এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখন যেহেতু রাজনীতি করতে কোনো দলের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে না, ফলে সবাই তাদের যার যার ভূমিকার জায়গায় আসছেন। যে কথা আমি আসলে এটাই বলবো যে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হওয়া দরকার। আমাদের রাষ্ট্র পত্তনের সময়ও এই প্রশ্নটা উঠেছিল, যখন 71 সালে একটা রাষ্ট্র পত্তন হলো একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে। সেখানে কিন্তু 72 সালে এই প্রশ্নটা এসছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিনা। যুদ্ধের মধ্যে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচারটা আমাদের রাষ্ট্রের ন্যায় বিচারের ভিত্তি হতে পারে। একটা রাষ্ট্র ন্যায় বিচার দিতে সক্ষম কিনা সেটা কিন্তু খুব জরুরি প্রশ্ন। আর আপনি মাপ করলেন কি করলেন না, মানে ক্ষমার প্রশ্নটা ন্যায় বিচারের বিকল্প হিসেবে দেখা উচিত না। কারণ ক্ষমার বিষয়টা ন্যায় বিচারের বিকল্প দেখতে গেলে এইটা অনেক রকম বিপজ্জনক, সেটা আরেকটা বৈষম্য তৈরি করে, বিপজ্জনক জায়গা তৈরি করতে পারে। আমি খুব বিস্তারে এখন যাব না, কারণ এটা একটা ফিলসফিক্যাল ডিসকাশন। কিন্তু এই জায়গাটাতে আমরা দাঁড়াতে চাই। আমাদের প্রস্তাব হবে যে ন্যায় বিচার যেমন আমার পাওয়ার অধিকার আছে, তেমনি যিনি অপরাধী তাকেও ন্যায় বিচার পৌঁছে দেওয়ার ব্যাপার আছে। অর্থাৎ তার অপরাধের জন্য এটাই শাস্তি, এটা তাকে পৌঁছে দেওয়ার ব্যাপার আছে, তাকেও কিন্তু এটা ন্যায় বিচার দেওয়া হচ্ছে। এটা মানে না হলে আর রাষ্ট্র যতক্ষণ আছে রাষ্ট্র ব্যাপারটা থাকবে না। তো সুতরাং সেই জায়গা থেকে আমরা বলবো যে ন্যায় বিচারের জায়গাটা খুব জরুরি। এখন যারা অপরাধ করেছেন সেইটাকে যথার্থভাবে শনাক্ত করা দরকার। সেখানে হুকুমদাতা থেকে শুরু করে অপারেটিভ লেভেলে সকলকেই শনাক্ত করা দরকার। এই শনাক্তকরণ প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয় এবং এটা যদি আগেকার কায়দায় চলে, পুলিশ যেভাবে আওয়ামী আমলে লিস্টি ধরে একটা গত ধরে মামলা দিয়ে দিত, সে একই কায়দায় চলে, তাহলে তো এইটা ফ্যাসিস্ট সরকারের বদলে আমরা একটা এই অভ্যুত্থানের সরকারের মানে কোথায় পার্থক্য হলো, এই প্রশ্নটা কিন্তু উঠবে। কাজেই সেই জায়গা থেকে আমরা নিঃসন্দেহে বলবো যে এই অপরাধীদের শাস্তি ন্যায় বিচার হওয়াটা খুবই জরুরি। কিন্তু একই সাথে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়। এটা যদি আপনি না করেন তাহলে এটা যে মানে এমনকি কথার কথা আমি উদাহরণার্থে আনি যে কেউ যদি কারো একটা রাজনৈতিক অন্যায় অপরাধের কারণে তার উপর দমন পীড়নকেই মেজর হিসেবে নেয়, সেটা যে কাজ করে না সেটা বাংলাদেশের ইতিহাসে প্রমাণিত, পৃথিবীর ইতিহাসে প্রমাণিত। কাজেই রাজনৈতিকভাবে যদি আমরা মোকাবেলা না করার পথ অবলম্বন না করি তাহলে আমাদের সামনে আসলে কার্যত ওই যে পতিত শক্তি তাকে পুনরুত্থানের ভিত্তি রচনা করব। এবং সেই কারণেই যে কথাটা আমি জাহিদুর রহমানের সাথে একমত যে প্রত্যেকটি বিষয়ে মানুষের অ্যাঙ্গার আছে, আমরা বুঝি মানুষের রাগ আছে, 15 বছরে যে ভয়ঙ্কর অত্যাচার। আরে মামলা হয়েছে, উনি বলছেন অনেক মামলা হয়েছে, 1000-এর উপরে নিহত, প্রত্যেকটির এক একটি প্রাণ, প্রত্যেকটির জন্য এক একটি মামলা হবে, 21,000-এর উপরে আহত। আর আমার মতো যারা আহত হয়ে মানে এখন আর ওই কিছুটা সুস্থতা অর্জন করেছি তারা তো ধারে কাছে পড়ে আছে হাসপাতালে, তাদের মামলাটাকে আপনি করবেন না? তারা কি ন্যায় বিচার পাবে না? সুতরাং প্রত্যেকের জন্য কিন্তু মামলাগুলো আমি তো বলছি যে আসামি নিশ্চয়ই পুরনো গতে হবে না, কিন্তু সেই জায়গায় আপনার সরকারের যে সক্ষমতা এবং নতুন মেজার্স, সেখানেই সংস্কারের প্রশ্ন আসছে। যে সংস্কার তো সাংবিধানিক আছেই, কিন্তু সংস্কারের যে এই ইমিডিয়েট প্রশ্নটা সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু পুরনো আলোচনায় একটু ফিরতে চাই। সেটা হচ্ছে যে ষড়যন্ত্রের কথা লুৎফর রহমান শুরুতেই বলেছিল, এবং সেই ষড়যন্ত্রটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। 3টা পক্ষ আছে। একটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার, তার ক্ষমতা কিন্তু একভাবে বিলুপ্ত হয়েছে, মানে কি বলবো, দৃশ্যমান না, আর ক্ষমতাটা দৃশ্যমান না, সে ক্ষমতা থেকে সরে গেছে, কিন্তু তার যে এখনো শক্তি সেটা কিন্তু বহাল আছে, তার দেশীয় এবং আন্তর্জাতিক যে যোগসাজশ সেগুলো বহাল আছে। আর নতুন একটা
মানে যাদেরকে বলে যে নতুন একটা জনগণের ছাত্র জনতার একটা নতুন স্পেস তৈরি হচ্ছে, পরিসর তৈরি হয়েছে, যেখানে একটা নতুন ক্ষমতা সৃষ্টি হতে পারে। সে ক্ষমতা জনগণের পক্ষেও যেতে পারে, আবার ভুলভ্রান্তি করলে, দিক নির্দেশনা হারিয়ে ফেললে সেটা বিপদগামী হতে পারে। আবার রাজনৈতিক শক্তি আছে যারা লড়াই করেছে। এখন এই তিন ক্ষমতার মধ্যে আপনার আমরা এটা বারে বলতে চাইছি যে রাজনৈতিক ক্ষমতা বিএনপির দিকে অঙ্গুলি হারণ করা হচ্ছে, বিএনপির লোকজন সব দখল করে নিচ্ছে। অনেক জায়গায় যে তারা এটা করছে না সেটা আমি পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু আবার এরকমও বলতে পারবো অনেক জায়গায় তারা করছে না, কারণ তারা এসে, আমি যেহেতু অনেকের সাথে পরিচয় আছে, তারা এসে বলছে ভাই এক কাপ চাও খাচ্ছে না, কিন্তু আমাদের নামে চাঁদাবাজির নামে কিন্তু অভিযোগ আসছে। সো দুটো ঘটনাই থাকতে পারে। তার মানে হচ্ছে যে একটা পক্ষ এখানে কাজ করছে। আমি তো গতকালকে খবর পেলাম, আজকে খবর পেলাম আশুলিয়াতে বিভিন্ন কারখানা এসে ব্যাপকভাবে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। বলা হচ্ছে দেশের পরিস্থিতি কি বলে যে স্থিতিশীল না হওয়া পর্যন্ত কি কারখানা বন্ধ রাখতে হবে। তার মানে এইরকম একটি ভয়ঙ্কর কাজ, যেখানে দেশের পরিস্থিতির স্থিতিশীলতা আনার জন্যই আমাদের উৎপাদনশীল খাতগুলো দারুণভাবে চালু থাকা দরকার, অর্থনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য। সেখানে কারখানা বন্ধ থাকছে, সেখানে হামলা করা হচ্ছে, একটা অনিশ্চিত পরিবেশ তৈরি করা হচ্ছে। এইটা কার? মানে এটা কি ঠিক আপনি বিএনপির দিকে অঙ্গুলি নিক্ষেপ করবেন? মানে আমার মনে হয় যে এইটা এই শক্তির কোনো কারণই নাই, কোনো রাজনৈতিক স্বার্থ এখানে অর্জিত হবে না, কারণ চাঁদাও চাচ্ছে না। মানে যদি বলা যেত যে চাঁদার জন্য এটা করা হচ্ছে, সেটা একটা জিনিস। চাঁদা চাইলো না, কারখানা বন্ধ করতে বলছে। তার মানে এখানে স্পষ্টতই কোন একটা পক্ষ এখানে কাজ করছে যারা এই গভর্নমেন্টকে একটা ষড়যন্ত্রের একটা ডিসফাংশন কিংবা ব্যর্থ করতে চাইছে। সেই ব্যর্থকারী শক্তিটাকে চিহ্নিত করা দরকার। এই সরকার অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে আছে। তাদের নির্দেশ কোনো সরকারের কোনো প্রতিষ্ঠান যদি অমান্য করে, ইমিডিয়েটলি তারা যদি সেখানে ব্যবস্থা না নেয়, তারা যদি কঠোর অবস্থান গ্রহণ না করে, তাহলে এই পুরো পরিস্থিতির মধ্যে তারা অর্ডার আনতে পারবে না। সুতরাং আমরা এটা সরকারের কাছে এটা বলবো, রাজনৈতিক দলের দিক থেকে আমরা যারা রাজনৈতিক শক্তি, আমরা যারা ছাত্র গণ অভ্যুত্থানে প্রথম থেকে পূর্ণ সমর্থন দিয়ে নিজেরা যুক্ত হয়ে, সমর্থনের জায়গা থেকে যুক্ত হয়ে, আমরা যারা হামলার শিকার হয়েছি, আমরা যারা এই আন্দোলনের অন্তঃপ্রাণের সাথে নিজেদেরকে, আপনি যে সরকারের হার্ডলাইনের কথা বললেন, আমি একটু রেফারেন্স দেই যে আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং উচ্চশিক্ষা বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এই যে মব জাস্টিস, হেনস্থা না করা শিক্ষকদেরকে বা অধ্যক্ষদেরকে। তারপরও কিন্তু জিনিসটা যে সেই পরিমাণ বন্ধ হয়েছে তা কিন্তু না। তার মানে কি আপনার উপর থেকে যে নির্দেশনা আসছে সেটার এক্সিকিউশনের জায়গায় কোথাও ঘাটতি হচ্ছে কিনা? এক্সিকিউশনটা করবে কারা? রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। সেটাই তো বলছি, প্রতিষ্ঠানে যদি কোনো ডিসফাংশনালিটি থাকে, সেটাই তো বলছি, সেখানে ব্যবস্থা নিতে হবে। এবং একই সাথে আমি মনে করি যে ছাত্র জনতা এবং রাজনৈতিক শক্তিগুলোর একটা মানে কি বলে যে মিথস্ক্রিয়ার ভেতর দিয়ে, মিথস্ক্রিয়া বলেন কিংবা তাদের একটা যৌথতার মধ্য দিয়ে এই যে কোথাও যে মব জাস্টিস বলেন, কোথাও এই যে সমন্বয়কের নাম ভাঙিয়ে, কোনো দলের নাম ভাঙিয়ে কেউ করছে, এই জায়গাগুলোকে বন্ধ করার জন্য হবে। একটা পুরো পরিস্থিতি রাতারাতি পরিবর্তন করবে তা না, একটা আপস এন্ড ডাউনের মধ্যে নানা ধরনের স্পেস তৈরি হয়, সেখানে অনেক সুযোগ সন্ধানী তৈরি হয়। আমি যে কথাটা বলতে চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দরকার এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করার জায়গা দরকার। কিন্তু এই পুরো পরিস্থিতির মধ্যে আমাদের যে প্রায়োরিটি কাজ, আমরা প্রধান উপদেষ্টাকে পরিষ্কারভাবে বলেছি, আপনার কিছু আশু কাজ আছে, স্থিতিশীলতা থেকে অর্থনীতি পর্যন্ত, এবং ন্যায় বিচার যার গুরুত্বপূর্ণ অংশ। একই সাথে রাষ্ট্র ব্যবস্থাটা কিভাবে সংস্কার হবে অথবা রূপান্তর ঘটবে, আমরা যেটা আমূল গণতান্ত্রিক রূপান্তরের কথাই সবসময় বলি, সেইটার জন্য নতুন বন্দোবস্ত দরকার। তার আলোচনা খুব জরুরি।